হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আপনারা আমাকে যারা চেনেন আর যারা চেনেন না, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন। আমি ঢাকা মেডিকেল কলেজে 17 ব্যাচ আর কি, মানে 17 সালে চান্স পেয়েছি। তো এখন আমরা যেটা বলতে চাচ্ছি আসলে, আজকে এই যে আমাদের ভার্সিটির যে ব্যাচটা আমরা শুরু করতেছি, এইচএসসি 25 যারা, তাদের জন্য, তো সেটার বায়োলজির প্রথম যে ফ্রি ক্লাসটা, সেটা কিন্তু আমরা এখন শুরু করছি আর কি। এটা হচ্ছে আমাদের প্রথম ফ্রি ক্লাস। আস্তে আস্তে আমরা কয়েকটা ফ্রি ক্লাস দিব এখানে। হ্যাঁ, তো আজকের এই যে আমাদের প্রথম ফ্রি ক্লাসটা আছে, এখানে আমরা আলোচনা করব খুব বেশি কিছু না, দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, ভ্রূণ স্তর এবং প্রতিসাম্য। এই দুইটা জিনিস নিয়ে আজকে আমাদের আলোচনা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জুওলজির ফার্স্ট চ্যাপ্টার, যেটা সেই চ্যাপ্টারে এটা আছে। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করব। তো আমরা দেখবো আসলে যে এই জিনিসগুলো আমরা একটু কিভাবে পড়াশোনা করতে পারি। ঠিক আছে? তো দেখো, আমরা যদি শুরু করি, এই যে আমরা ভ্রূণ স্তর দিয়ে শুরু করব আজকে পড়াশোনা। ভ্রূণ স্তর, যেটাকে আমরা বলি জার্ম লেয়ার্স। এখন এই যে ভ্রূণ স্তরটা, এটা সম্পর্কে যেটা হয়, আমি দেখছি যে তোমাদের যে এডটেকের অনেক নামকরা বড় ভাইয়েরা আছেন, তারা অনেকে এটা একটু ভুল পড়ায় ফেলেন। ঠিক আছে? তো জার্ম লেয়ারটা আসলে সঠিক কোনটা, সেটা কিন্তু আমরা আজকে পড়ব। তো জার্ম লেয়ার বা ভ্রূণ স্তর জিনিসটা কি আসলে, দেখো ভাইয়া, আমরা যখন মায়ের পেটে থাকি, প্রাণীদের ক্ষেত্রে আর কি বলতেছি, তো সেই অবস্থায় আমরা প্রথমে ভ্রূণ অবস্থায় থাকি। তো ভ্রূণ অবস্থায় থাকলে এই ভ্রূণের লেয়ার কয়টা আছে বা কয়টা স্তর থাকে, সেটাই কিন্তু আসলে ভ্রূণ স্তর। যেমন এখানে আমি দুইটা ছবি এখানে দেখাইছি, দেখো। সচরাচর এই যে আমাদের প্রথম পর্বে, মানে প্রথম চ্যাপ্টার যখন পড়ি আমরা জুওলজির, এখানে আমাদের মেজর আর মাইনর হিসেবে পর্বগুলোকে ভাগ করা হয়। ঠিক আছে? দেখো ভাই, মোট পর্ব কিন্তু 33টা। মোট পর্ব 33টা, কিন্তু এই 33টার মধ্যে কিন্তু মেজর হচ্ছে 9টা। মেজর কয়টা? মেজর হচ্ছে 9টা। বাকি যে 24টা, সেটা হচ্ছে মাইনর। তো আমাদের এই যে 9টা মেজর পর্ব এখানে আছে, এই যে আমাদের 9টা মেজর, এই মেজর 9টা পর্বের ভ্রূণ স্তর কেমন হবে সেটা সম্পর্কে আমাদের আসলে জানা লাগবে। তো এখন প্রথম কথা যেটা বলতেছি, এই যে দেখো, আমি একটা ছবি এখানে দেখাচ্ছি। একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, আর একটা নাম হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। এখন খেয়াল করো ভাই, ডিপ্লো মানে হচ্ছে দ্বিস্তরী, ডিপ্লো মানে 2, ট্রিপ্লো মানে হচ্ছে ত্রিস্তরী বা 3। এখন খেয়াল করো, দেখো, যেটা হয় সচরাচর, যে আমাদের, তোমরা হয়তো বা ছোট থাকতে পড়ছো, যে যদি বলা হয় ভ্রূণের স্তর, সচরাচর আমরা জানি 3টা, কারণ মানুষের থাকে 3টা। বাইরে যেটা থাকে সেটাকে বলি আমরা অ্যাক্টোডার্ম, মাঝেরটাকে বলি মেসোডার্ম, ভেতরটাকে বলি হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে না? অ্যাক্টো মানে হচ্ছে বাইরে, মাঝেরটা মেসো, ভেতরে এন্ডো। এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে। তো আমরা মানুষ, আমাদের 3টা স্তর থাকে ভ্রূণের। তো আমাদেরকে আসলে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। এর কারণে দেখো, এই যে আমরা দেখতেছি ছবিতে, দেখো আছে কি আছে এখানে, বুঝতে পারবা। এই যে দেখো, মেসোডার্ম আছে, মাঝেরটা মেসোডার্ম, এই যে সবার বাইরে অ্যাক্টোডার্ম, আর এই যে সবার ভেতরে যে অংশটা, সেটাকে আমরা বলতেছি অ্যান্ডোডার্ম। কিন্তু ডিপ্লোব্লাস্টিকে খেয়াল করো কি হয়েছে এখানে, এখানে অ্যাক্টোডার্ম আছে, এই যে বাইরের স্তর, অ্যাক্টোডার্ম আছে। তারপরে কি আছে? এই যে ভেতরের স্তর, এটা হচ্ছে অ্যান্ডোডার্ম। অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্ম আছে, বাট মাঝের যে আমাদের মেসোডার্মটা ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে ছিল, দ্বিস্তরী প্রাণী যারা বা যারা ডিপ্লোব্লাস্টিক, তাদের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কি দেখো, মেসোডার্ম যেটা, সেটা কিন্তু নাই। তার পরিবর্তে কি আছে? আছে হচ্ছে মেসোগ্লিয়া। কি আছে বলো? আছে হচ্ছে মেসোগ্লিয়া। তো মেসোডার্ম আর মেসোগ্লিয়ার মধ্যে পার্থক্য কি, তুমি এই ছবির দিকে তাকালেও বুঝতে পারবা। খেয়াল করো, যেটা মেসোডার্ম আমাদের, এই যে মেসোডার্ম, মেসোডার্ম দেখো, এই যে মাঝেরটাতে তাকাইলে দেখো, এই যে যেটা ত্রিস্তরী বা যেটা মেসোডার্ম বলতেছি, এদের দেখো এখানে কিন্তু কোষ আছে, এটা একটা কোষীয় স্তর।
কিন্তু যারা দ্বিস্তরী যেটা মেসোগ্লিয়া, দেখি এখানে কিন্তু কোনো কোষ নাই, কোনো কোষ নাই। তাহলে এটা কিন্তু আসলে আলাদা করে আমরা কোনো স্তর এটাকে বলতে পারবো না, কারণ কোষহীন, এটা কোষ নাই। এই কারণেই দেখো এটাতে মেসোডাম আছে যেটা একটা কোষ স্তর, যার কারণে এটা হয়ে যাচ্ছে ট্রিপ্টোপ্লাস্টিক বা ট্রিপ্টোপ্লাস্টিক। আর এখানে মেসোডাম বা এটা কোষ স্তর যেহেতু নাই, এখানে মেসোগ্লিয়া থাকে, এটাকে আমরা বলি ডিপ্লোব্লাস্টিক। এখন তোমাকে যেটা জানতে হবে, এই যে আমাদের মেজর 9টা পর্ব, এই মেজর 9টা পর্বের মধ্যে কারা ডিপ্লোব্লাস্টিক, কারা ট্রিপ্টোপ্লাস্টিক, মানে এখানে মেইন কথা হচ্ছে যে এদের মধ্যে কার ভ্রূণ স্তর কয়টা থাকবে। তো দেখো একটু এইভাবে খেয়াল রাখবো আমরা। দেখো চিন্তা করো যে মেজর 9টা পর্ব, এই 9টারই কিন্তু আসলে ভ্রূণ স্তর মনে রাখার কোনো দরকার নাই, আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারি। কিভাবে? আমরা যেটা করব, প্রথম 3টা পর্ব যেটা, সেই 3টা পর্বেরটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার ভ্রূণ স্তরটা মনে থাকবে। কেন? দেখো প্রথম পর্বের নাম হচ্ছে পরিফেরা, প্রথমটা হচ্ছে পরিফেরা, 2 নাম্বারটা আমরা জানি হচ্ছে নিডারিয়া, 3 নাম্বারটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। ঠিক আছে, এই যে আমাদের 3টা প্রথম পর্ব, যদি আমরা সিরিয়াল করে বলি, প্রথমে পরিফেরা, এরপরে নিডারিয়া, তারপরে প্লাটিহেলমিনথিস। এই যে দেখো ভাইয়া, প্রথমে সহজ করে মনে রাখার জন্য আমরা বলি, তুমি এভাবে মনে রাখতে পারো, যেটা নিডারিয়া, এটা যেহেতু 2 নাম্বার পর্ব, তাই এটা কি হবে? এটা হবে দ্বিস্তরী, বা যাকে আমরা ইংরেজিতে বলতেছি কি ডিপ্লোব্লাস্টিক। দ্বিস্তরীটা কিন্তু ডিপ্লোব্লাস্টিক, আমি এখানে ডিপ্লো লিখে দিলাম। ওকে, আর 3 নম্বর পর্ব কোনটা? প্লাটিহেলমিনথিস। তো এভাবে মনে রাখবা, যেটা 3 নম্বর পর্ব সেটা হচ্ছে ত্রিস্তরী, যেটাকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক আছে না? তাহলে দেখো কিভাবে মনে রাখলাম, 2 নম্বর পর্ব দ্বিস্তরী, 3 নম্বর পর্ব ত্রিস্তরী। ঝামেলা যেটা হয়, এবং আমি যেটা বললাম যে অনেকেই দেখবা তোমাদের বড় বড় ভাইয়েরা যারা আছেন তারা অনেকে এটা ভুল করে ফেলেন, সেটা হচ্ছে এই যে পরিফেরা, পরিফেরাটা কয় স্তরী। এটা যেটা হয়, আমাদের আজমল স্যারের বইতেও আসলে দেওয়া নাই এটা, যার কারণে অনেকেরই সমস্যা। এটা মনে রাখবা, পরিফেরা যেটা, অনেকেই দেখবা যারা পড়ায় বেশিরভাগ তারা বলে যে এটার কোনো স্তরই নাই। কেন? কারণ পরিফেরাটা হচ্ছে অনুন্নত, যেহেতু অনুন্নত তাই তার স্তরই নাই। এটা কিন্তু আসলে হইতে পারে না, ভ্রূণ স্তর ছাড়া একটা প্রাণী হইতে পারে না। যার কারণে মনে রাখবা, আসলে ভাই পরিফেরাটাও কিন্তু আসলে দ্বিস্তরী, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তোমাকে অনেকেই বলবে যে স্তর নাই, ওটা আসলে কিন্তু ভুল, পরিফেরা আসলে কিন্তু দ্বিস্তরী। ঠিক আছে, তাহলে দেখো আমি যে মনে রাখার নিয়মটা শিখাইলাম সেটা কিন্তু এবার একটু উল্টা হয়ে গেল। তারপরে তুমি কিন্তু ওইভাবে মনে রাখলে একটু সহজে মনে রাখতে পারবা। 2 নম্বর পর্ব দ্বিস্তরী, 3 নম্বর পর্বটা হচ্ছে ত্রিস্তরী। 1 নম্বর পর্ব যেটা ছিল পরিফেরা, সেটাও কিন্তু আসলে দ্বিস্তরী হবে। তাহলে প্লাটিহেলমিনথিসের নিচে যারা আছে তাদের কি হবে মনে রাখবে। দেখো প্লাটিহেলমিনথিসের পরে যেগুলা নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা যেগুলো আছে একদম আমরা পর্যন্ত, করডাটা পর্যন্ত, তারা সবাই, মানে প্লাটিহেলমিনথিসের পরে যারা আছে তারা সবাই হচ্ছে ত্রিস্তরী। কারণ আমরা মানুষ হচ্ছে ত্রিস্তরী। মানুষ কি? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত বলা হয় মানুষকে, তাই না? তো মানুষের যেটা আছে সেটা সবচেয়ে উন্নত। তো ত্রিস্তরী যেহেতু এখানেই চলে আসছে, আর মানুষও যেহেতু ত্রিস্তরী, তার মানে এর পরে যত প্রাণী আছে, যত পর্ব আছে, সবাই হচ্ছে ত্রিস্তরী। ঠিক আছে, তাহলে কিভাবে মনে রাখবো? আবার বলি, দেখো ভাইয়া, 2 নম্বর পর্ব দ্বিস্তরী, 3 নম্বর পর্ব ত্রিস্তরী, 3-এর পরে যা আছে তারা সবাই ত্রিস্তরী। জাস্ট এখানে আমরা এক্সট্রা অ্যাড করতেছি কি, 1 নম্বর পর্ব যেটা পরিফেরা, সেটাও কিন্তু দ্বিস্তরী। এখন থেকে স্তর না এটা কিন্তু বলবো না। ঠিক আছে, তাহলে দেখো ভাই, এটাই আসলে আমাদের জার্ম লেয়ার বা ভ্রূণ স্তরের পড়া। ইজি, খুবই সহজ জিনিস, আমরা একটু এইভাবে মনে রাখবো। ওকে, তাহলে দেখো ভাইয়া, আমরা কি করলাম? জার্ম লেয়ারটা আমরা দেখলাম। এরপরে চলে আসো আজকের আলোচনায়, এরপরে যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে প্রতিসাম্য। এবং ভাইয়া অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই যে আমাদের প্রতিসাম্য আছে, প্রতিসাম্যের উপরে কিন্তু
মেলাগুলা করে ভালোবাসা দিয়ে দিতে হবে। কেন? কারণ এই প্রতিসাম্য এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সকল ভার্সিটির জন্য। এমসিকিউতে প্রচুর পরিমাণে কোশ্চেন এই প্রতিসাম্য থেকে আসে, তোমাকে তাহলে জানতেই হবে, এটা কিন্তু মিস করার কোনো সুযোগ নাই। তার জন্য কতগুলো লাভ দিয়ে দিয়েছি, দেখছো? তো চলে আসো, প্রতিসাম্য যেটা, এই জিনিসটা কি আমরা এটা দেখি এখন। প্রতিসাম্য বা যাকে আমরা বলতেছি কি, দেখো ভাইয়া, আমরা এটাকে বলতেছি সিমেট্রি। প্রতিসাম্য বা আমরা এটাকে সিমেট্রি বলতেছি। তো এখন দেখো, এই যে প্রতিসাম্য বা সিমেট্রি, এটাকে আমাদের আজমল স্যারের বইতে মোট 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো সেই 5টা ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে এবং তার সাথে সাথে তার উদাহরণ মনে রাখতে হবে। কেন? কারণ এমসিকিউ তো ভাই কোত্থেকে আসবে? এমসিকিউ তো উদাহরণই আসবে, তাই না? এমসিকিউতে তো উদাহরণই আসবে। রিটেনের কথা আলাদা, রিটেনের কথা আমরা বলবো, বাট এমসিকিউতে তো উদাহরণ আসবে। তাহলে মেইন কাজ হবে যে 5টা ভাগ আছে, 5টা ভাগেরই উদাহরণ মনে রাখা। ঠিক আছে? তো চলে আসো, আমরা কিভাবে দেখব। প্রথমেই চলে আসো, দেখো 1 নম্বরে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে গোলীয় প্রতিসাম্য। তো গোলীয় প্রতিসাম্য মানে কি? দেখো ভাইয়া, গোলীয় মানে হচ্ছে, গোলীয় মানে তোমরা তো জানোই, গোলীয় মানে কি? গোলাকার। তো গোলীয় প্রতিসাম্য কাদের দেখা যাবে? যেই সব প্রাণীরা আসলে আকারে গোল হবে, গোলাকার প্রাণীদের গোলীয় প্রতিসাম্যতা দেখা যাবে। যেমন কোনটা? দেখো, আমি একটা ছবি নিয়ে আসছি এখানে। এই যে দেখো, এইখানে আমরা একটা প্রাণী দেখেছি। এই প্রাণীটা দেখো, এটা কিন্তু গোলাকার। একসাথে অনেকগুলো আছে অবশ্যই, বাট এরা কি হয়েছে দেখো, গোলাকার। যেহেতু এরা গোলাকার, তাহলে চিন্তা করো যে একটা গোলাকার প্রাণী, এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। প্রতিসাম্য জিনিসটাই কিন্তু আসলে যে তুমি একটা প্রাণীকে কোনো একটা অক্ষ বরাবর কয় ভাগে ভাগ করতে পারতেছো, সমান কয় ভাগে ভাগ করতে পারতেছো নাকি পারতেছো না, এটা কিন্তু আসলে প্রতিসাম্য। একটা প্রাণীকে তুমি সমান 2 ভাগে বা তার বেশি ভাগে ভাগ করতে পারতেছো কি না। তো দেখো ভাইয়া, গোলীয় প্রতিসাম্য কারা দেখাবে? যেসব প্রাণীগুলো সচরাচর গোলাকার। আর এখন দেখো, গোলাকার মানে কি? অনেকটা যে বৃত্তের মতো না? আর গোলাকার যারা ভাইয়া, গোলাকার যারা, তাদেরকে তো যত ইচ্ছা সমান ভাগে ভাগ করা যাবে। কিভাবে? দেখো, এই যে মনে করো আমি গোলাকার একটা জিনিস আঁকছি, এখানে নিয়ে আসছে ছবি। তুমি চিন্তা করো, এই গোল, এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে কি হবে? এই যে তুমি এই কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী যে কোনো রেখা দিয়ে এটাকে কিন্তু সমান 2 ভাগে ভাগ করে ফেলতে পারবা। এই যে দেখো, কেন্দ্রগামী যে কোনো রেখা দিয়ে তুমি তাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলতে পারতেছো। তাহলে গোলীয় প্রতিসাম্য গোলাকার প্রাণীগুলো দেখাবে এবং এদেরকে অসংখ্য সমান ভাগে ভাগ করা যাবে। অসংখ্য, কারণ গোলাকার তো, কেন্দ্রগামী যে কোনো একটা রেখা দিয়ে তুমি তাকে সমান 2 ভাগে ভাগ করে দিতে পারবা। ঠিক আছে না? তাহলে আবার বলতেছি, গোলীয় প্রতিসাম্য সেই প্রাণীরাই দেখাবে যাদের আকৃতিটা একটু গোলাকার হবে, গোলাকার আকৃতি তাদের, এবং তাদেরকে আমরা যত ইচ্ছা সমান ভাগে ভাগ করতে পারবো। তো কারা দেখাবে এটা? মনে রাখবা, গোলীয় প্রতিসাম্যতা দেখায় 3টা প্রাণী। একটার নাম হচ্ছে হেলিওজোয়া, একটা হচ্ছে রেডিওলারিয়া, আর একটা হচ্ছে ভলভক্স। হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। তো কিভাবে মনে রাখবো ভাইয়া? আমার সাথে বলেন। দেখেন, নাম আছে না গোলীয়, দেখো নামের শেষে একটা ও ভাব আসতেছে না, গোলীয়। তাহলে বলো, গোলীয়, হেলিও, রেডিও, ভলভো। হ্যাঁ, দেখছো না কত সুন্দর করে ও চলে আসতেছে। তো আমরা ও দিয়ে পড়বো, কি হবে? গোলীয়, হেলিও, রেডিও, ভলভো। শেষে আমরা ও নিয়ে চলে আসতেছি। ওকে, তাহলে এই ও দিয়ে মনে রাখবা যে গোলীয় ছিল, নামে একটা ও ছিল, তো এখানে উদাহরণগুলোতে ও চলে আসবে, হেলিও, রেডিও, ভলভো। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু দেখো ভাই, গোলীয় প্রতিসাম্য শেষ, ইজি জিনিস, উদাহরণও মনে রেখে ফেলছে আমরা। এবার চলে আসেন 2 নাম্বার। 2 নাম্বারে আমরা যেটা জানবো তার নাম হচ্ছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য জিনিসটা কি আসলে ভাইয়া? অরীয় প্রতিসাম্য হচ্ছে তুমি যখন একটা প্রাণীকে কোনো একটা অক্ষ বরাবর সমান 2 ভাগে বা তার বেশি ভাগে ভাগ করতে পারবা,
এটার মানে কি আসলে? যেমন আমরা এখানে একটা ছবি নিয়ে আসছি, ছবিটা হচ্ছে এই যে একটা ছবি দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের হাইড্রা। হাইড্রাতে কিন্তু অরীয় প্রতিসাম্য দেখা যায়। কিভাবে হয় সেটা? তো এই ছবিটা দেখলে আসলে ভালোভাবে বুঝবা না, তো আমি নিজের হাতে আঁকি একটু আপনাকে দেখাই। মনে করেন আমরা কি করতেছি, এই যে হাইড্রাটা আছে এটাকে আমরা মনে করো ওপর থেকে দেখতেছি, মনে করো এইখান থেকে, তোমার চোখ মনে করো এটা, এই চোখ দিয়ে তুমি এখান থেকে তাকাচ্ছ, ওপর থেকে তাকাচ্ছ। তুমি ওপর থেকে তাকাইলে তুমি কি দেখতে পাবা? মনে করো ওপর থেকে যেহেতু তাকাইছো, জিনিসটা তুমি দেখতে পাবো অনেকটা এরকম। এই মনে করো মুখছিদ্র আছে হাইড্রার, আর এই পাশে মনে করো কোর্সিকা আছে। এদিকে একটা গেল, এখানে একটা গেল, এখানে গেল একটা, এখানে একটা গেল, এখানে একটা গেল। এটা মনে করো উপর থেকে তাকানোর পরে তুমি এরকম দেখতে পাচ্ছ হাইড্রাটাকে। এখন কথা হচ্ছে এটাকে কিভাবে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি? আমরা কি বলছি, যে কোনো একটা অক্ষ বরাবর। তো মনে করো ওপর নিচে এই মাঝখান বরাবর একটা অক্ষ চলে গেছে, ঠিক আছে? এই যে মনে করো এই বরাবর এইরকম করে একটা অক্ষ গেছে। এখন সেই অক্ষ বরাবর কিভাবে সমানভাবে ভাগ করা যেতে পারে? এই যে দেখো, এই যে দেখো একটা সমান ভাগ এইভাবে হবে, এখান থেকে একটা সমান হবে, এখান থেকে, এখান থেকে। এই যে ওই ভেতরের অক্ষ বরাবর তুমি এটা কিন্তু সমান দুই ভাগে করে ভাগ করতে পারবা, না হলে কিন্তু সম্ভব না। কারণ দেখো এখানে কি আছে, আমরা যেমন এখানে কয়টা দিছি, কোর্সিকা দিছি হচ্ছে 5টা। তুমি যদি এইভাবে ভাগ না করে অন্যভাবে চিন্তা করতা, মনে করো এইভাবে চিন্তা করলা যে আমি এই দিক দিয়ে ভাগ করে দিব, দেখো এই দিক দিয়ে ভাগ করলে কি সমান হচ্ছে? ওই পাশে তো 3টা, এই পাশে 2টা, সমান হচ্ছে না। আবার তুমি যদি মনে করো না আমি তাহলে এদিক দিয়ে ভাগ করব, এদিক দিয়ে ভাগ করলেও কি হচ্ছে দেখো, ওই পাশে আবার 3টা চলে গেল, এই পাশে 2টা চলে আসলো, সমান হচ্ছে না। কোর্সিকা কিন্তু তুমি সমান করতে পারতেছো না। তাহলে এখানে আসলে ভাগটা যেভাবে হবে, ওই যে আমরা যেটা বললাম যে মাঝখান বরাবর, এই মাঝখান বরাবর একটা কি হবে, একটা অক্ষ যে চলে যাচ্ছে সেই অক্ষ অনুসারে আমরা ভাগ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এইভাবে এখানে এতটুকু সমান ভাগে এতটুকু হইলো একটা, তারপরে মনে করো এইরকম করে সমান ভাগে এখানে যাবে একটু, আবার এই পাশে এইভাবে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তখন তুমি এটা কিন্তু সমান ভাগে ভাগ করতে পারবা, ঠিক আছে? এই যে যাদেরকে এইভাবে একটা অক্ষ বরাবর আমরা সমান ভাগে ভাগ করতে পারতেছি, সেটা 2-এর অধিক হবে সচরাচর, তো সেটাকে আমরা বলবো অরীয় প্রতিসাম্য, ঠিক আছে? বুঝেছেন? তাহলে অরীয় প্রতিসাম্য কি হবে? অরীয় প্রতিসাম্যের উদাহরণ আমরা মনে রাখবো কি দিয়ে বলতো? চলে আসো, আমরা লিখে ফেলি। অরীয় প্রতিসাম্যের উদাহরণ আপনারা মনে রাখবেন হ্যাম দিয়ে। কি দিয়ে? হ্যাম দিয়ে। তোমরা অনেকে শুনছো না হ্যামবার্গার? হ্যামবার্গারের নাম অবশ্যই শুনেছেন আপনারা, স্মার্ট মানুষ সবাই আপনারা, জেনজি। তো হ্যাম দিয়ে মনে রাখবো, হ্যামবার্গার। এইসে মনে রাখবেন আপনারা হাইড্রা, এতে হচ্ছে অরিলিয়া। এই অরিলিয়া যেটা, এটা কিন্তু আসলে জেলিফিশের বৈজ্ঞানিক নাম। অরিলিয়া, অরিটা, তুমি শুধু অরিলিয়াটা মাথায় রাখো তবুও কাজ চলবে। কি কার বৈজ্ঞানিক নাম? জেলিফিশ। আর আরেকটা হচ্ছে মেট্রিডিয়াম। মেট্রিডিয়ামটা হচ্ছে সি অ্যানিমন, এটার বৈজ্ঞানিক নাম। তাহলে এই যে আমরা হ্যাম দিয়ে যে 3টা পড়লাম, এই 3টা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখাবে, ঠিক আছে? তাহলে এই 3টা আমাদের অরীয় চলে গেল। তাহলে গলীয় ও দিয়ে পড়েছি, আর অরীয় প্রতিসাম্যটা পড়লাম আমরা হ্যাম দিয়ে। ওকে, এবার চলে আসো ভাই, এরপরে আবার চলে আসি আমরা। এরপরে যে প্রতিসাম্যতা আমরা পড়ব সেটার নাম হবে হচ্ছে, অরীয় পড়ে ফেলেছি, এবার আমরা পড়ব হচ্ছে দ্বি অরীয়। দ্বি অরীয়। দেখো ভাইয়া এখানে কাহিনী কি, এটার নামে কিন্তু অরীয় আছে, বাট এটা কি? দ্বি অরীয়। অরীয় মানে হচ্ছে আমরা একটা অক্ষ বরাবর সেটাকে ভাগ করব। কি করব? একটা অক্ষ বরাবর ভাগ করব। তো দ্বি অরীয় আর অরীয়র মেইন পার্থক্যটা কোথায় আসলে? দেখো ভাই, যেটা হয় দ্বি অরীয় যারা, এদের 2টা বা 1 জোড়া অঙ্গ থাকে। যেমন এই যে দেখো আমি এখানে একটা ছবি দিছি, এই যে দেখো এখানে একটা, এখানে একটা। এদের 1 জোড়া অঙ্গ থাকার কারণে এদেরকে শুধুমাত্র সমান 4 ভাগে ভাগ করা যায়। 1 জোড়া অঙ্গ আছে তাই শুধুমাত্র তুমি সমান 4 ভাগে ভাগ করতে পারবা। যেমন দেখো, আমি যদি তুমি বুঝতে যদি অসুবিধা হয়, এই ছবিটা হয়তো বুঝতেছো না ভালো করে, আমি একটু দেখাই দিই। ছবি যদি আমরা একটা আঁকি, মনে করো
এইরকম একটা প্রাণী আছে, তার এইরকম করে দুইটা অঙ্গ আছে, জোড় জোড় অঙ্গ তার আছে। এখন তুমি এটাকে কিভাবে ভাগ করতে পারবা সমান ভাগে? দেখো ভাইয়া, এটাকে কিন্তু সমান দুই ভাগে তুমি ভাগ করতে পারবা কখন? যখন তুমি মনে করো এদিক দিয়ে তাকে ভাগ করলা, যদি আমার দাগটা সমান হয়নি তো মনে করো মাঝখান দিয়ে দাগ দিছো, তাহলে এই পাশে সমান সমান হয়ে গেল। এটা একটা করতে পারবা। আর আরেকটা কি করতে পারবা, যখন এইভাবে লম্ব বরাবর, একদম এইভাবে লম্ব বরাবর এই দুইটা কোর্শিকা সহ মাঝখান দিয়ে কেটে ফেলবে একদম, ঠিক আছে? যেটা তো 3D হলে বেশি ভালো দেখা যাইতো। মনে করো যে এই বরাবর, এই ওপর থেকে এই বরাবর তুমি একদম নিচে মাঝখান দিয়ে কেটে ফেলতেছো, তাহলে সেই ক্ষেত্রে আবার সমান দুই ভাগে তুমি ভাগ করতে পারবা। এই বরাবর নিচের দিকে আমরা মাঝখান দিয়ে, মানে ওই দুইটা কোর্শিকার মাঝখান দিয়ে কেটে ফেলছি মনে করো, তাহলে কি হচ্ছিল, এইভাবে আমরা দুই ভাগে, আর ওপর দিয়ে মাঝখান দিয়ে কেটে ফেললে দুই ভাগে, মোট 4 ভাগে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? এর কারণে এটাকে নাম দিচ্ছি আমরা দ্বি-অরীয়। তাহলে দ্বি-অরীয় প্রতিসাম্যতা কারা দেখাবে? প্রথম কথা হচ্ছে যাদের জোড় অঙ্গ থাকবে, কোনো একটা জোড় অঙ্গ, আর এই জোড় অঙ্গ থাকার কারণে শুধু 4 ভাগে ভাগ করা যাবে, শুধুমাত্র 4 ভাগে, জাস্ট 4 ভাগে ভাগ করা যাবে, এর থেকে বেশি আর ভাগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা কাদের দেখা যায়? দ্বি-অরীয় কাদের দেখা যায়? দ্বি-অরীয় দেখা যায় হচ্ছে টেনোফোরা পর্বে। টেনোফোরা, সি দিয়ে, আসলে সি দিয়ে শুরু, বাট ওই যে উজ্জ্ব হয়ে যাচ্ছে আর কি। তো এটা টেনোফোরা পর্বে এটা দেখা যাবে, এটা হচ্ছে একটা মাইনর পর্ব আর কি, ঠিক আছে? তাহলে আমরা দেখো ভাইয়া দ্বি-অরীয় প্রতিসাম্যতা দেখলাম। এবার চলে আসো, এরপরে কি হবে? এরপরে যদি আসি আমরা, আর তাহলে আমরা 3টা প্রতিসাম্য পড়ে ফেলছি। এবার চলে আসো 4 নম্বরে আমরা যেটা পড়ব প্রতিসাম্যতা, তার নাম হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, খেয়াল করো ভাইয়া, দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটার জন্য আমি একটা ছবি নিয়ে আসছি। এই যে প্রজাপতি, প্রজাপতি যেটা, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে কি? মনে রাখবা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানেই হচ্ছে যখন একটা প্রাণীকে শুধুমাত্র তুমি 2 ভাগে ভাগ করতে পারবা। যেমন এই প্রজাপতির ছবিটার দিকে খেয়াল করো তুমি, এই যে দেখো, এই প্রজাপতিটাকে কিন্তু তুমি যদি এই দিক দিয়ে ভাগ করো, এই দিক দিয়ে ভাগ করলে কিন্তু সমান 2 ভাগে ভাগ হবে না, কারণ দেখো উপরের গুলা হচ্ছে বড়, নিচের গুলা কিন্তু ছোট, তাহলে তুমি সমান 2 ভাগে ভাগ করতে পারবা না কিন্তু। তাহলে কখন সমান 2 ভাগে ভাগ করা সম্ভব? যদি তুমি এটাকে এই মাঝ বরাবর এই দিক দিয়ে যদি ভাগ করে দাও, দেখো এই দিক দিয়ে যখন ভাগ করে দিবা, তাহলে কিন্তু সমান 2 ভাগে ভাগ করা যাচ্ছে, এবং শুধুমাত্র এই মাঝ বরাবর তুমি যদি কেটে ফেলো তাকে, তাহলেই শুধুমাত্র সমান 2 ভাগে ভাগ করা সম্ভব, আর কোনোভাবে সম্ভব না। এবং মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই, মানুষকেও সমান 2 ভাগে ভাগ করতে পারবা কখন? যদি মানুষের এই মাঝ বরাবর একটা করাত চালাই দাও, এইভাবে যদি কেটে ফেলো মানুষকে, তাহলেই কেবলমাত্র মানুষকে সমান 2 ভাগে ভাগ করা সম্ভব, আর কোনোভাবে কিন্তু মানুষকে সমান 2 ভাগে ভাগ করা যায় না। তো এই যে যেসব প্রাণীকে শুধুমাত্র 2টা ভাগে ভাগ করা যাবে, তাদেরকে আমরা বলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ঠিক আছে? তাদেরকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ কিভাবে মনে রাখবো? প্রথমে আমরা লিখে রাখি এরকম, যে শুধুমাত্র 2 ভাগে, শুধুমাত্র 2 ভাগে ভাগ করা যাবে এটাকে, হ্যাঁ? এখন উদাহরণ কেমনে মনে রাখবো আমরা ভাইয়া? তো আসলে দেখো ভাই, যত রকমের প্রতিসাম্যতা আছে তার মধ্যে সবচাইতে বেশি কিন্তু আসলে দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা সবচাইতে বেশি দেখা যায়। তারপরেও কয়েকটা স্পেসিফিক্যালি আসে, সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন দেখো, স্পেসিফিক তোমাদের আমাদের যে আজমল স্যারের বই আছে, সেখানে কয়েকটা উদাহরণ এমনি স্পেসিফিক লেখা আছে। তো সেটা যদি মনে রাখতে চাও তাহলে একটু এভাবে মনে রাখবো। দেখো ভাই, দ্বিপার্শ্বীয় বানানো একটা প আছে না, একটা প দেখতেছেন? এই পতে কি মনে রাখবেন বলেন তো? পতে মনে রাখবেন প্রজাপতি। আবার পতে কি মনে রাখবে বলো তো?
পতে মনে রাখবা পুরুষ, পুরুষ মানে মানুষ, মানে প্রজাপতি মানুষ। এখন দেখো ভাইয়া, তুমি বলতে পারো ভাইয়া তাহলে কি মেয়ে মানে মানুষ না? আসলে ভাইয়া দেখো, আমরা তো এখানে ম অক্ষর নাই, আমরা প যেহেতু পাইছি ওটা দিয়ে চালাই দিচ্ছি আর কি, যে পদে পুরুষ, পুরুষ মানেই মানুষ, বুঝেছেন? আর এইখানে দেখেন একটা ছোট্ট করে ব আছে না, এই বতে পড়বেন আপনারা ব্যাং। ঠিক আছে? তাহলে ব্যাং, প্রজাপতি, মানুষ, এগুলাতে সচরাচর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া এটা তো গেল, বাট আমি ওই যে বললাম আসলে বেশিরভাগ প্রাণীতে দেখা যায়। এই তিনটা আমি কেন বললাম, কারণ তোমাদের আজমল স্যারের বইতে এই তিনটা প্রতিসাম্যের ওখানে উদাহরণ দিয়ে দিছে তাই। তাছাড়াও কোথায় দেখা যেতে পারে এই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য? মনে রাখবা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আসলে আমাদের প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত এই পর্বগুলোতে বেশিরভাগই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যাবে। কিছু কিছু ব্যতিক্রম আছে দুই একটা, বাট বেশিরভাগই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে? কোনটা ব্যতিক্রম সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো ভাইয়া যেটা বলতেছিলাম, তাহলে আমরা বললাম যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বেশিরভাগ যত প্রাণী আছে প্লাটিহেলমিনথিস থেকে করডাটা পর্যন্ত এরা বেশিরভাগই আসলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 5 নম্বর পয়েন্টে যদি চলে আসি আমরা, 5 নম্বরে আসেন, সবশেষে যেটা, সেটার নাম হচ্ছে অপ্রতিসম। তো মেলা রকমের তো প্রতিসাম্যতা পড়লা, তাহলে কিছু প্রাণী এরকমও আছে যাদেরকে আসলে সমান দুই ভাগে ভাগ করাই যায় না, কিছুতেই পারবো না। মনে করো এবড়ো থেবড়ো একটা আকৃতি, যার কারণে তাদেরকে সমান দুই ভাগে ভাগই করা যাবে না। তো যাদেরকে এই সমান দুই ভাগে ভাগ করতে তুমি পারতেছো না, তাদেরকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসম। হ্যাঁ, তো অপ্রতিসম কারা? এই যে দেখো, অপ্রতিসমর একটা ছবি আমি এখানে নিয়ে আসছি। এই যে দেখো এই প্রাণীটা আছে, এটা এমন একটা প্রাণী, এই দেখো এবড়ো থেবড়ো, এখানে একটা ছোট জিনিস, একটু বড়, তার থেকে আবার একটু বড় হয়ে গেছে, এমন একটা আকৃতি যেটাকে আসলে সমান দুই ভাগে ভাগ করা সম্ভব না। তো এদের উদাহরণগুলো আমরা একটু এভাবে মনে রাখবো। দেখো ভাইয়া, একটু অন্যরকম করে মনে রাখি আমি সচরাচর, এইভাবে মনে রাখতে পারো তুমি। প্রথমে দেখো আছে না অ, আছে না অ, আছে না? বলেন তো দেখি, এই অ আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণের কয় নম্বর অক্ষর? যারা বলে ফেলেছেন 1 নাম্বার, তাদের মায়ের আছে। এটা কি ব্যঞ্জন বর্ণ বলতো? এটা কি? এটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে অ হচ্ছে আমাদের বাংলা স্বরবর্ণের 1 নম্বর অক্ষর, তাই 1 লিখলাম আমরা। তারপরে দেখো প আছে না, প এর জন্য আমরা লিখব 5। তার মানে আমাদের 1 নম্বর পর্ব যেটা আর 5 নম্বর পর্ব যেটা, তারা হচ্ছে অপ্রতিসম। ঠিক আছে? 1 নম্বর পর্ব মানে কি? পরিফেরা, আর পরিফেরা মানে উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা। আর 5 নম্বর পর্ব মানে কি? মলাস্কা। হ্যাঁ, এখানে একটা কথা আছে, 5 নম্বরে যে মলাস্কা, এদের কিন্তু আবার সবাই অপ্রতিসম না। কারা শুধুমাত্র অপ্রতিসম? একটু মনে রাখবে ভাই। দেখো, শুধুমাত্র যারা গ্যাস্ট্রোপোডা তারা শুধুমাত্র কিন্তু অপ্রতিসম, অন্যগুলা না। তো এটা একটু মনে রাখবো। তাহলে দেখো ভাইয়া, একটা হলো স্পঞ্জিলা, আর 5 নম্বরে হচ্ছে মলাস্কা। আর মলাস্কার সবচেয়ে বড় উদাহরণ যেটা, সেটা হচ্ছে শামুক বা আপেল শামুক। সেই শামুকটা কিন্তু অপ্রতিসম, যার বৈজ্ঞানিক নাম আমরা বলি হচ্ছে পিলা গ্লোবোসা। ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, তুমি কিন্তু এইভাবে আলটিমেটলি অপ্রতিসম যারা, সেটাও কিন্তু মনে রাখতে পারবা। হ্যাঁ, তো এইভাবে যদি একটু মনে রাখো, তাহলে প্রতিসাম্যটা সহজে মনে রাখতে পারবো। কারণ প্রতিসাম্যতা, আবারও বলতেছি, এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা তোমাদের ভার্সিটির পরীক্ষাতে এমসিকিউ হিসেবে অনেক বেশি আসে। ঠিক আছে? তাহলে আমাদের প্রতিসাম্যতা নিয়ে আলোচনাটা হলো। এখন দেখো ভাইয়া, তাহলে আমাদের ক্লাস আসলে মেইনলি এই পর্যন্তই। এটা প্রথম ক্লাস দিচ্ছি, এরপরে আবার দিব আমরা ইনশাল্লাহ। তো আমাদের যে কোর্সটা আছে, তোমাদের সবার আমন্ত্রণ রইল এই কোর্সে। আমাদের কোর্স শুরু হবে হচ্ছে 29 তারিখ থেকে। তো তোমরা সবাই আসবা আশা করতেছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমাদের ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।